আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল 635। অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। স্টলগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে কিনা জানাবেন, আর জানাবেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে। ফারিহা, আসলে এক বছরের অপেক্ষা শেষ হয়েছে। পাঠক, দর্শক, দর্শনার্থী, প্রকাশক তারা এক বছর ধরে যে দিনটির জন্য অপেক্ষা করছিলেন, সেই দিনটি আজ বিকেল 3টায় প্রধান উপদেষ্টা বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। আমরা মেলা চত্বরে এসে যেটি দেখেছি, মেলা উদ্বোধনের আগেই কিন্তু মেলাতে দর্শনার্থীরা প্রবেশ করছেন। আমরা দেখেছি যে স্টলগুলো অনেকাংশেই কিন্তু তাদের কাজ শেষ করেছে এবং পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা বিষয়ে যেটি জানতে চেয়েছিলেন, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মেলার মাঠে প্রবেশ করেছেন এবং তারা তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিচ্ছেন। পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে, পাশাপাশি র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের বিভিন্ন কন্ট্রোল রুম কিন্তু মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে। আমরা মেলা প্রাঙ্গণে এসে যেটি দেখেছি যে এখনও আসলে শতভাগ স্টলগুলো পরিপূর্ণভাবে সাজানো হয়নি, যেহেতু এবার স্টলের সংখ্যা বেড়েছে। আপনি খবরেই বলছিলেন যে 708টি স্টল এবার মেলাতে বসেছে। তার মধ্যে কিন্তু 609টি স্টল কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশ, সেই অংশে তারা স্টল বসিয়েছেন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু 99টি স্টল বসেছে। এছাড়া কিন্তু 37টি প্যাভিলিয়ন মেলায় অংশগ্রহণ করেছেন এবং বেশিরভাগ স্টলগুলোই কিন্তু পুরোপুরি প্রস্তুত আমরা যেটি দেখেছি। তবে কিছু কিছু স্টলে এখনও কিন্তু বই সাজানো হয়নি। আমরা দেখেছি কিছু স্টলে এখনও রং তুলির কাজ করা হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যারা প্রকাশক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা অনেক আশাবাদী। প্রতিবারের মতো এবারের মেলাও আসলে জমজমাটভাবে জমে উঠবে। পাঠক, লেখক, প্রকাশকদের আনাগোনায় মেলা প্রাঙ্গণ আজ বিকেল থেকেই আসলে ভরে উঠবে বলে তাদের প্রত্যাশা। ফারিয়া, সব মিলিয়ে এই ছিল মেলার মাঠ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ফজরের পর থেকে ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ইজতেমার দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত 3 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। কাল সকাল 9টায় শুরু হবে প্রথম ধাপের আখেরি মোনাজাত। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল ছাড়িয়েছে তুরাগ তীরের আশপাশ। সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসতে পেরে খুশি সবাই। ইজতেমায় অংশ নেওয়া সবাই চায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও তাদের। দিন গোমরা থেকে যারা পিছিয়ে গেছেন তাদেরকে যেন হকের দিকে যেন আনতে পারি, এইভাবে আর কি আমাদের মূলত এই তাবলীগের প্রচার এটা আমরা করি। দুনিয়ামুখী মানুষকে দিনের দিকে ফেরানোর এই নবীওয়ালা কাজের জিম্মাদারি আমাদের উপর। এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি? এই কাজ করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে দিনই ইলম কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আমরা টঙ্গী ইজতেমায়, অর্থাৎ যেটা বিশ্ব ইজতেমা নামে পরিচিত, আমরা এখানে আসছি একমাত্র দিন শেখার জন্য। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন মুসল্লিরা। दुनिया में जो बंदा है जो अल्लाह की रास्ते में जाने वाला, ये बहुत बढ़िया काम अल्लाह ने उसको दिया। इसीलिए इंशाअल्लाह हुआ ताला सब दुनिया में जितना हयात है इतना ये अल्लाह की काम करने के लिए
इंशाल्लाह सब कोशिश करो। রোববার সকাল 9টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে মোনাজাতের সময়। আখিরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যানজটগুলো। দেশবাসীকে দাওয়াত দিতে চাই, আগামীকালকে সকাল 9টায় আখিরি মোনাজাত হবে। আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন, আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল 9টায় শরীক হবেন। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। শাকিবুর রহমান, RTV, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী শাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? যৌতুকবিহীন বিয়ে বা এই ধরনের কোনো বিষয় এবছর রয়েছে কিনা জানাবেন। ফারিয়া, একটু আগে জোহরের নামাজ শেষ হয়েছে। জোহরের নামাজের পরে কিন্তু বয়ান চলছে, যেটি প্রতি ওয়াক্ত নামাজের পরে বা সারা দিনই চলে। মূলত এখানে যারা মুসল্লিরা আসেন তারা কিন্তু এই বয়ান শোনার জন্য, আল্লাহর রাস্তায় তারা তাদের সময় পার করার জন্য এখানে আসেন এবং বিভিন্ন ধরনের আলোচনা হয়। সেই আলোচনার পরে কিন্তু তারা সেই আলোচনার আঙ্গিকে তাদের জীবনকে সাজাতে চান, নিজের পরিবার সহ সারা দেশের মানুষের মাঝে ইসলাম ধর্ম পৌঁছে দিতে চান। সেই বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে। যৌতুকবিহীন যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আজকে আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানায়নি যে কত জনের বিয়ে হবে। গত বছর কিন্তু 72 জোড়া যৌতুক বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এবছরও হবে, হয়তোবা আমরা আসরের পরপরই জানতে পারবো যে এবছর কতজনকে এইখানে যৌতুকবিহীন বিয়ে দেওয়া হলো। এখানে কয়েকজন আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন সংক্ষেপে যে আপনারা যে এখানে এসেছেন কি কি শিক্ষা নিচ্ছেন, মানুষের মাঝে কতটুকু ছড়িয়ে দিতে পারেন আসলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি, আল্লাহর দ্বীন নিজে শিখব এবং ওই অনুযায়ী নিজে আমল করব এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিব। মানুষ কিভাবে দিনদার হয়, মানুষ কিভাবে মুত্তাকিন হয়, মানুষ কিভাবে দুনিয়ায় চইলা আখেরাতের জিন্দেগি ঠিক করতে পারে, এটার জন্যই এখানে আমাদের আশা। আসলে শুনছিলেন। এবং আগামীকালকে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত 9টা থেকে 9:30টার মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই সময় কিন্তু এই যে আশপাশের রাস্তাগুলো রয়েছে সেখানে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রণ করা হবে, এমনটি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং সেক্ষেত্রে আয়োজক কমিটি তারাও কিছুক্ষণ আগে কথা বলেছে। তারা বলেছেন আশপাশে যত মানুষ আছেন সবাই যেন তার নিজ নিজ জায়গা থেকে তারা মোনাজাতে অংশ নেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। ক্ষমতায় থেকে দল গঠনকে সমর্থন করে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আলোচনায় উদ্ধত্তপূর্ণ কথা না বলতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। আর এক অনুষ্ঠানে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ জনগণের জরুরি সমস্যা সংশোধনেও সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদলের কর্মীর মৃত্যুর নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানান রিজভী। যখন একটা ভয়ঙ্কর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে। একটা ছেলে মেয়ে 16 বছর 18 বছরে মাত্র ভোটার হতে অধিকারে পায়, এখন আপনারা বলছেন 21 বছর হবে শেষ সীমা। এগুলো কেন এগুলো করছেন আপনারা? আপনারা তো এই যদি এবারও না পারেন, সামনেই তো আপনাদের তো দল, আপনারা তো আসবেন। আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পদ, ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না?
দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে এক বিবৃতিতে প্রকাশ করেছে আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই গুলিতে মগজ সহ মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে যায় রডের দোকানের কর্মচারী আব্দুল কাদের মানিকের। ওই দিন সকালে ফোন দিয়ে মা ও স্ত্রী সন্তানদের খোঁজ নেন মানিক। বিকেলে পরিবার জানতে পারে মানিক আর নেই। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সরকার দায়িত্ব নেবে এমন চাওয়া ভুক্তভোগী পরিবারটির। চাঁদপুর থেকে শরীফ চৌধুরী তথ্যচিত্রে জানাচ্ছেন এআর বাদল। 5 আগস্ট বিভিন্ন স্থানের মতো রাজধানীর উত্তরাতেও ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ওই দিন সকাল থেকেই শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে অংশ নেয় রডের দোকানের বিক্রয় কর্মী মানিক। সকাল থেকে আন্দোলনের ফাঁকে ফাঁকে মা ও স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলেছেন মানিক। ঢাকায় যুদ্ধ অবস্থা চলছে বলেও মানিক মাকে জানায়, আবার ফোন দিছে, অসুস্থ মা, আপনি ওষুধ খাইয়েন মা, আপনি টাকা চিন্তা করিয়েন না মা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর আসে। মাথায় গুলি লেগে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানিক। ঘাতকের বুলেটে মাথা দুভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। ওনার গুলির সাথে সাথে মাথার খিল উল্টিয়ে রাস্তায় ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জের বালুথুবা, পূর্ব গাজীপুরের মানিকরাজ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল কাদির মানিক, সেখানেই দাফন করা হয় তাকে। মানিকের 2 মেয়ে, 1 ছেলে। বাবাকে হারিয়ে শোক আর আর্থিক অভাবের চিন্তা গ্রাস করেছে শিশুদেরও। এ যেন চোখের জলে এতিম হওয়ার বোবা কান্না। আমাদের বাবা নাই, এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। আমার মা ঘরে একলা একলা বসে কান্না করে, আমার মারে বুঝ দেওয়ার মতো কেউ নাই। এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। নিম্ন মধ্যবিত্ত পরিবারে নিজেরাই অভাবে থাকায় ভাইয়ের পরিবারের 5 সদস্য নিয়ে অসহায় মানিকের ছোট ভাই। এখন কি করবে, সংসারের হাল ধরার জন্য এখন কেউ নাই। আমরাও কৃষিকাজ করি, আমরা তাদের হেল্প করতে পারি না। কোনো অপরাধ না করেও ভরণ পোষণের একমাত্র ব্যক্তি স্বামীকে হারিয়ে দিশেহারা মানিকের স্ত্রী। 2 মেয়ে 1 ছেলে, ওরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, ওদের দিকে যেন যে সরকারে আসে যেন ফিরে তাকায় ওদের দিকে। এআর বাদল, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আসামিদের আগামী 10 দিনের মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা এবং মাসিক ন্যায্য সম্মানের দাবি করেন। অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী বিচার কার্য করছে না বলেও অভিযোগ করেন বক্তারা। প্রত্যেকটি শহীদের পুনর্বাসনের প্রয়োজন। অনেক শহীদ পরিবার এখন না খেয়ে আছে, তাদের পরিবারে অনেক দুঃখ কষ্ট আছে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনিশ্চয়তার মধ্যে তাদেরকে আমরা রাজপথে পাঠিয়েছি, কিন্তু সেই শহীদ যারা হয়েছে তাদের মূল্যায়ন করছে না এই সরকার, তাদেরকে রাষ্ট্রীয় কোনো মর্যাদা দিচ্ছে না।
রাজধানীর যাত্রাবাড়িতে দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যা ও আদাবরে সুমন শেখ নামে এক যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা জানান। তিনি বলেন, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলার 5 আসামি ও আদাবরের বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সাজু মিয়া হত্যার মূল হোতা রকুন মিয়াকে আমরা গতকাল গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে। ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও আরও 3 জনকে, মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে আজ থেকে শুরু হলো জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় উপদেষ্টা বলেন, 71 ও 24-এর পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রেজাউল উদ্দিন স্টালিন। 2 দিন ব্যাপী কবিতা উৎসবে থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, বিদেশি কবিদের কবিতা পাঠ, কবিতার গান, নৃত্য ও সেমিনার। অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রধান, সহকারী, উচ্চমান সহকারী সহ সমপদগুলোকে 10ম গ্রেডে উন্নীত করে বৈষম্য দূর করতে সরকারকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিল বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। এর মধ্যে বাস্তবায়ন না করলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা সহ কর্মবিরতিতে যাবার মতো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি 3 বার সুপারিশ করলেও তা বাস্তবায়ন না হওয়া দুঃখজনক বলেও অভিমত দেন তারা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ শিক্ষক সমিতির 13শ জাতীয় সম্মেলন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। বক্তব্য দেন শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষক নেতারা। জিডিপির 6% বরাদ্দ না দিলে শিক্ষা খাতের উন্নয়ন হবে না বলে এ সময় উল্লেখ করেন বক্তারা। একই সঙ্গে বেতন কাঠামো সহ বিদ্যমান বৈষম্য নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মাধ্যমিক শিক্ষকরা। রমজান সামনে রেখে এরই মধ্যে আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি পরিমাণ ছোলা। এর প্রভাব পড়েছে বাজারে। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। ব্যবসায়ীরা বলছে রমজানের দাম আরও কমবে। এদিকে দেশে উৎপাদিত ডালের বাজার সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও দাম নিশ্চিত করা জরুরি বলে মনে করে কৃষিবিদরা। সেলিম মালিকের রিপোর্ট। সরকারি পরিসংখ্যানে গেল বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশে ডাল আমদানি হয়েছে 2,20,000 টন। অথচ 2023-24 অর্থ বছরে একই সময়ে আমদানি হয়েছিল 1,28,000 টন। অর্থাৎ বছরের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় 72%। রমজানের আগে ডাল ছোলার বাজার বেশ রমরমা, কমেছে দামও। ভালো মানের ছোলা আসতেছে, যে আমরা বিক্রি করছি খুব ফ্রেশ ছোলা, ধুলাবাড়ি নেম ফ্রেশ এবং মোটামুটি অনেক দামে কমছে। আপনার এক সপ্তাহ আগে ছিল আপনার 120 টাকা, 25 টাকা এরকম। এখন ছোলা আমাদের কিনা পরে 108 টাকা, আমরা বিক্রি করতেছি 115 টাকা বিক্রি করতেছি। বেশি নিলে 10 টাকা 12 টাকা বিক্রি করি। বাংলাদেশ পাইকারি ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, আগামী রমজানে ছোলার দাম তো বাড়বেই না, বরং কমবে। কোনো অবস্থাতে বাড়বে না, বরঞ্চ সামনে আরও আমদানি হচ্ছে। পাইপলাইনে অনেক মাল আসতেছে, যে পুরোপুরিভাবে যে মালগুলো আসতেছে যদি পুরোপুরিভাবে আসতে পারে, আসে সময় মতো, তাহলে ইনশাআল্লাহ আরও মালের দাম কমবে। রমজান আস্তে আস্তে বাজার
90 থেকে 95 টাকা হবে ছোলার আশা করা যায়। তবে অতি হাত বদলের কারণে ছোলার দামে নেতিবাচক প্রভাব ঠেকাতে নজরদারি পরামর্শ ক্যাবের। ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড এরকম হাত বদলের পরে কিন্তু দামটা আসলে বেড়ে যায়। তো যার কারণে মূল যে আমদানিকারক তাকে কিন্তু আর বাজারে খুঁজে পাওয়া যায় না। এখন খুচরা পর্যায়ে তখন তদারকিগুলো হয়। তা আমরা বলতেছি যে আসলে মূল যে আমদানি করছে তাকেও কিন্তু তদারকির আওতায় যদি আনেন, দাম ক্রাইসিস করতেছেন আর্টিফিশিয়াল, সেগুলো কিন্তু বোঝা যাবে। ছোলার বাজারে 90% বেশি আমদানিকারকদের দখলে। কৃষি বিশেষজ্ঞদের মত, দেশে ছোলার দাম নিশ্চিতের উদ্যোগ নেওয়া হলে বাড়বে উৎপাদনও। যে আমি লাউ উৎপাদন করাচ্ছি, ডাল উৎপাদনে লাভ হবে, অনেক বেশি কিন্তু দামে বিক্রি হয়। এটা যদি নিশ্চিত হয় তাহলে দেখা যাবে যে কৃষকরা ডাল উৎপাদন করবে। এবং ডালের জন্য বাংলাদেশের যে শীতকালটা, এটা কিন্তু বেস্ট সিজন একটা বাংলাদেশে। একই কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তাও। তো সেই ডালগুলোর একটা প্রমোশন আমার মনে হয় দরকার আছে, যেটা হয়তো সামনে এই স্থানীয় ডালের উৎপাদনটাকে আরো বৃদ্ধি করবে। দেশে সারা বছরে ছোলার চাহিদা প্রায় 2 লাখ টন, এর মধ্যে রোজার 1 মাসে প্রয়োজন প্রায় 1 লাখ টন। সেলিম মালিক, RTV, ঢাকা। শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায় স্বস্তিতে রাজধানীবাসী। কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় খুচরা বিক্রি হচ্ছে পুরান দেশি পেঁয়াজ 85 থেকে 100 টাকা, নতুন মুড়ি কাটা পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর বাজারেও স্বস্তি ফিরেছে। 20 থেকে 25 টাকা কেজিতে মিলছে আলু। তবে চাল ও তেলের বাজারে পরিস্থিতি একেবারেই ভিন্ন। বেড়েছে সব ধরনের চালের দাম। এছাড়া বাজারে সংকট দেখা দিয়েছে বোতলের সয়াবিন তেলের। আসছে রমজানে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছে ভোক্তারা। আজ থেকে পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে পারছে না পর্যটকরা। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 9 মাস টেকনাফের এই প্রবাল দ্বীপটিতে ভ্রমণ নিষেধ থাকছে। ফলে হতাশ ও অসন্তোষ জানায় পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিন ও টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন জানাচ্ছে রেজওয়ান শরীফ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নানা পদক্ষেপ নেয় সরকার। এরই অংশ হিসেবে সেখানে যাতায়াতের বিধিনিষেধ আরোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও এবার ছিল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। সে লক্ষ্যে টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র 3 মাস দ্বীপে পর্যটক আসলেও নভেম্বরে রাত কাটানোর সুযোগ ছিল না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত করা হয় পর্যটকের আগমন। ফলে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। আরও 1 মাস সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছে স্থানীয়রা। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। অসহায় 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন। ট্যুর অপারেটর, রিসোর্ট ব্যবসায়ী বা লোকাল দ্বীপবাসীতে যারা আছে প্রত্যেকের জন্য এটা অনেক কল্যাণকর হবে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। দীর্ঘ সময় পর্যটক না আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সরকারও রাজস্ব হারাবে বলে মনে করেন সাবেক এ সংসদ সদস্য। এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত, তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। সেন্ট মার্টিনে পর্যটন গমনাগমনের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা ছিল সেটা 31 জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত যে নির্দেশনা, 1 তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এ বিষয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আদালত শুনানির দিন ধার্য করেছেন 4 ফেব্রুয়ারি। রেজওয়ান শরীফ, RTV। এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে 2 জন আরোহী ছিলেন। একটি শপিং মলের পাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় সময় সন্ধ্যে 6:30টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এই ঘটনা ঘটেছে। এর আগে ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে 67 জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2009 সালের পর এটি সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র 3 দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।